বিপদে পড়লে সবাই একই কথা বলে, এমন কত ছেলে মেয়ে আমরা দেখেছি। স্বামী স্ত্রী বললেই তো আর বিশ্বাস করা যায় না। তার কোনো প্রমাণ আছে? তুর্য এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, আমরা যে স্বামী স্ত্রী তার প্রমাণ তো আর পকেটে নিয়ে ঘুরি না, সেটা বাসায় রাখা আছে। গ্রামের লোকেরা একে অপরের দিকে তাকিয়ে হাসি দিল। স্পষ্ট বোঝা যাচ্ছে তারা তুর্যের কথায় মোটেও সন্তুষ্ট হয়নি। হঠাৎ এক মাঝবয়সী লোক ঠোঁটের কোণে এক তাচ্ছিল্যের হাসি টেনে বলল, ঠিক আছে, প্রমাণ দিতে হবে না, কিন্তু যদি সত্যি স্বামী স্ত্রী হও তাইলে আমাদের সামনে আবার বিয়ে করতে আপত্তি থাকবো না। তোমরা যদি সত্যি স্বামী স্ত্রী হও তাইলে আবার আমাগো সামনে বিয়া করবা, তাইলেই প্রমাণ হইয়া যাইব। এবার তুর্য একটু অবাক হলো, তবে সেটা তার চোখে মুখে ফুটে উঠল না। কিন্তু তারার মনে হলো তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। বিয়ে? এই গ্রামবাসীরা কি বলছে? বিয়ে কোনোভাবেই সম্ভব না। সে বিয়ে করতে চায় না তুর্যকে, কিছুতেই না। তার পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এতক্ষণ যা হচ্ছিল সেটা যতটা অপ্রত্যাশিত ছিল, এখন যা হচ্ছে তা যেন সম্পূর্ণ অবাস্তব। তারা জানে তুর্যও এই বিয়ে করবে না, কিছুতেই রাজি হবে না তুর্য। এটা তারা খুব ভালো করে জানে। আর তারাও চায় তুর্য না করে দিক, কিন্তু তারা যা ভাবলো তা ভুল প্রমাণিত হলো। তুর্য গম্ভীর কণ্ঠে বলে উঠল, রাজি। তারা এক ঝটকায় তুর্যের দিকে তাকালো। বিস্ময়, ভয় আর অজানা শঙ্কায় তার চোখ বড় হয়ে গেল। মনে মনে সে ভাবে তুর্য ভাইয়া রাজি হয়ে গেল, এই বিয়ে সে করতে চায়, কিন্তু কেন সে করতে চায় না? তার বুক ধড়ফড় করতে লাগলো, কিছু একটা বলতে চাইলো, কিন্তু গ্রামবাসীদের সামনে মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। এদিকে গ্রামবাসীরা বেশ খুশি হয়ে উঠল। তাদের মধ্যে এক মহিলা হাসি মুখে বলল, তাহলে চলো, এখনই বিয়ের ব্যবস্থা শুরু হোক। তুর্য মাথা নাড়িয়ে সায় দিল, তারপর পেছনে দাঁড়িয়ে থাকা তারার হাত ধরে বলল, চলুন। তারা বিস্ময়ে জমে গেল। সে বোঝার চেষ্টা করলো এটা কি স্বপ্ন নাকি বাস্তব। তুর্য কি সত্যি তাকে বিয়ে করতে রাজি হয়েছে, নাকি মজা করছে, নাকি সত্যি? কিন্তু তুর্যের অভিব্যক্তিতে কোনো পরিবর্তন নেই। চোখে মুখে সেই গম্ভীরতা, সেই আত্মবিশ্বাস। তারা তার হাতের শক্ত বাঁধন অনুভব করলো, আর কেমন যেন শূন্যতায় ডুবে যেতে লাগলো। তার চোখের সামনে এক অনিশ্চিত ভবিষ্যৎ উকি দিচ্ছে। এই মুহূর্ত থেকেই কি তার জীবনের গল্প নতুন মোড় নেবে? গ্রামবাসীরা তুর্য ও তারাকে নিজেদের থাকার জায়গায় নিয়ে গেল। জায়গাটা খুব সাধারণ, কাঁচা মাটির ঘর, পাশেই একখণ্ড খোলা উঠোন, চারপাশে গাছগাছালি, যেন প্রকৃতি নিজেই এই জায়গাটাকে একান্ত আপন করে রেখেছে। তারা একবার তুর্যের দিকে তাকায়, একবার চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে। সব কিছু যেন কোনো দুঃস্বপ্নের মতো লাগছে তার কাছে। গ্রামের এক বৃদ্ধ লোক তখন বলে উঠল, কাজী আনতে পাঠানো হয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, ততক্ষণ তোমরা বিশ্রাম নাও। তারার বুক ধক করে উঠল। মনে মনে আওড়ালো, কাজী? তার মানে সত্যি বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। তারা ভেতরে ভেতরে ছটফট করতে লাগলো, কি করবে, কিভাবে এই পরিস্থিতি থেকে বের হবে। তুর্যকে কিছু বলার সুযোগও পাচ্ছে না, কারণ তাদের চারপাশে সবসময় কেউ না কেউ থাকছে। অল্প সময়ের মধ্যেই কাজে চলে এলো, সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা যেন আরও উৎসাহিত হয়ে উঠল। এক মহিলা বলল, আহা, বেশি দেরি করা ঠিক হবে না, যত তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় ততই ভালো। তারার মাথা ঝিমঝিম করতে লাগলো। এটা সত্যি হচ্ছে? সে সত্যি বিয়ের আসরে বসতে চলেছে? তার দৃষ্টি তুর্যের দিকে গেল। তুর্য বরাবরের মতোই গম্ভীর, চুপচাপ বসে আছে, যেন এই ব্যাপারে তার কোনো আগ্রহ নেই বা কিছুই হয়নি। তারা অবাক হয়ে তুর্যের মুখের দিকে তাকিয়ে থাকলো। এত কিছু ঘটছে, অথচ তুর্যের কোনো প্রতিক্রিয়া নেই। তার মাথায় তখন হাজারো প্রশ্ন। এই মানুষটা কেন এমন? কেন কিছুই বলছে না? কেন সে বিয়ে করতে রাজি হলো? এদিকে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। কাজী সব প্রস্তুতি সম্পন্ন করে তুর্য ও তারাকে ডাকলো। বিয়ে পড়ানোর সময় হয়ে গেছে, বরকনে চলে আসুন। তুর্য উঠে দাঁড়ানোর জন্য প্রস্তুত হলো, কিন্তু তারা তড়িঘড়ি করে তার হাত চেপে ধরল। তুর্য থমকে দাঁড়ালো, তারপর ধীর গতিতে পেছন ফিরে তারার দিকে তাকালো। তারা দ্রুত তার দিকে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল,
আপনি কি সত্যি বিয়ে করতে চাচ্ছেন তুর্য ভাই? আমি বিয়ে করতে পারবো না। কেন করছেন এসব? তুর্য গভীর চোখে তারার দিকে তাকালো, তারপর শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, এছাড়া আর কোনো উপায় নেই। এখানে তোর সম্মান জড়িয়ে আছে। খান বাড়ির মেয়ের কোনো অসম্মান আমি তুর্য থাকতে হতে দিতে পারি না। যা করছি তোর ভালোর জন্যই করছি, তাই যা হচ্ছে হতে দে চুপচাপ। তারার ঠোঁট শুকিয়ে এলো। তুর্যের কণ্ঠে যে কঠিন দৃঢ়তা, তাতে কোনো দ্বিধা নেই। সে চুপ হয়ে গেল। এদিকে গ্রামের এক যুবক তারা দিয়ে ওঠে, কি হলো, আসতে দেরি হচ্ছে কেন? বিয়ে করার শখ চলে গেছে নাকি ভয় পাচ্ছে? কথাটা শুনেই তুর্যের দৃষ্টি শীতল হয়ে উঠল। সে ধীরে ধীরে সেই যুবকের দিকে তাকালো। তার চোখে এমন এক ভয়ঙ্কর রাগ ছিল, যেন ক্ষুধার্ত বাঘ শিকারের দিকে তাকিয়ে আছে। তারপর খুব ধীর অথচ কঠিন স্বরে বলল, মেহরাজ খান তুর্যের লিস্টে ভয় বলে কিছু নেই। আর আমি একবার যখন বলেছি বিয়ে হবে, তার মানে হবে। বিয়ের কাজ শুরু করুন। এ কথা বলেই সে আর কিছু না বলে তারার হাত ধরে নিয়ে কাজের সামনে গিয়ে বসলো। তারা স্তব্ধ হয়ে গেল। সে কিছুই বুঝতে পারছিল না। এটা কি সত্যি তার ভবিষ্যৎ? কাজে তখন বিয়ের আচার শুরু করলো। তুর্য কোনো দ্বিধা ছাড়াই বলল। তারা শিউরে উঠল। তার চোখে জল চলে এলো। পরপর 3 বার কবুল বলার পর তুর্যর পালা শেষ হলো। এবার তারার পালা। তারা বোবা হয়ে গেল। তার চোখের সামনে ভেসে উঠল বাবা, মণি, রোমিও আর মা, বাবাই, বম্মা, তার পরিবার। সব মিলিয়ে যেন এক গভীর অন্ধকার তাকে গ্রাস করতে চাইছে। কাজী আবার বলল, আপনার উত্তর? তারার কণ্ঠ শুকিয়ে গেছে, বুকের ভেতর কেমন যেন হাহাকার করছে। কাজী আবার বলল, আপনি কি বিয়ে কবুল করছেন? তারার গলা কাঁপছিল। শেষবার তুর্যের দিকে তাকালো সে। তার চোখের জল টলটল করছে। অবশেষে কাঁপা কণ্ঠে বলল, কবুল। এরপর আরও 2 বার বলতে বলা হলো, কবুল কবুল। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা আনন্দে উল্লাস করলো, হাততালি দিল। কাজী মোনাজাতের জন্য হাত তুলল। সবাই তার সঙ্গে হাত তুলল। তারা তখনও বোবা হয়ে বসে আছে। তুর্য কোনো শব্দ করল না, শুধু গভীর চোখে তারার দিকে তাকিয়ে রইল। বিয়ে হয়ে গেল অপ্রত্যাশিতভাবে, অযাচিতভাবে। এখন থেকে সে তুর্যের স্ত্রী। তারা অবাক চোখে একবার তুর্যের দিকে তাকালো, একবার নিজের দিকে। এটাই কি তার ভবিষ্যৎ? অন্ধকার নাকি নতুন আলো, সে কিছুই বুঝতে পারল না। এই বিয়েটা কেবলই একটা বাধ্যবাধকতা, নাকি এর পেছনে আরও কিছু আছে? তারা জানে না। তুর্য জানে সে কেন এটা করেছে, কিন্তু সে জানাতে চায় না। তারা জানে না এই সম্পর্ক কেমন হতে চলেছে। এই বিয়ে কি একটা নতুন যাত্রার শুরু, নাকি এক অনিশ্চিত ভবিষ্যতের দোরগোড়া? তুর্য কি সত্যি তারাকে নিজের স্ত্রী হিসাবে মেনে নেবে? তারা কি এই সম্পর্কের বোঝা বইতে পারবে, নাকি এটা এক অদ্ভুত যুদ্ধ, যেখানে দুইজনে একসঙ্গে থেকেও একে অপরের কাছে সবচেয়ে দূরের মানুষ হয়ে থাকবে? এটাই কি তার ভবিষ্যৎ? বিয়ে শেষ হতেই গ্রামবাসীরা আনন্দে ফেটে পড়ল। তাদের কেউ কেউ হাততালি দিল, কেউ হাসি মুখে আশীর্বাদ করলো, কেউ আবার রসিকতা করলো। গ্রামবাসীরা তাদের জন্য একটা ছোট্ট কাঠের ঘর ঠিক করে দিল। ভেতরে একটা খাট পাতা, একপাশে কাঠের জানালা, কোনায় একটা পুরনো আলনা। তারা চুপচাপ ভেতরে ঢুকলো। একা একা খাটের কিনারায় বসে রইল। মাথার ঘোমটাটা আলগা হয়ে কাঁধের ওপর নেমে এলো। তার সামনে এক পেয়ালায় দুধ, কয়েকটা মিষ্টি রেখে গেছে গ্রামের বৌঝিরা। তারার মুখে হাসির চিহ্ন মাত্র নেই। এই বিয়ে, এই আয়োজন, এই নতুন পরিচয়, সব কিছু একটা ঘূর্ণির মতো তার মাথার ভেতর চক্কর খাচ্ছে। সে কি আসলেই বিবাহিত এখন? একটা রাতের ব্যবধানে সে কারো স্ত্রী হয়ে গেল? শুধু কয়েকটা কথার কারণে তার পরিচয় বদলে গেল? তারা ফাঁকা দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল। তুর্যের প্রবেশ। তারা এতটাই গভীর চিন্তায় ডুবেছিল যে কখন দরজাটা খুলল সেটা টেরই পেল না। তুর্য ধীর পায়ে ঘরে ঢুকলো। সে দরজাটা ভেতর থেকে আটকে দিল। তারার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। তারা উঠে দাঁড়াতে গিয়েও থমকে গেল। তুর্য একদম নীরব, ঠান্ডা দৃষ্টিতে তারার দিকে তাকিয়ে আছে।
একটু আগে ওই মানুষটা তাকে বিয়ের আসরে বসিয়ে 3 শব্দের একটি বাক্যে তাকে বিয়ে করলো। তার হয়ে সিদ্ধান্ত নিল। এখন যেন সব স্বাভাবিক। তারা ধীরে ধীরে বলল, আপনি এটা কেন করলেন? তুর্য কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মৃদু স্বরে বলল, কারণ এর থেকে ভালো আর কোনো উপায় ছিল না আমার কাছে। তোর সম্মান সবার আগে, তাই এমন সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। এছাড়া আর কিছুই করার ছিল না আমার। তুর্যের কথায় তারা স্পষ্টই বুঝে যায় এই বিয়ে শুধুই তার সম্মান বাঁচানোর জন্য, এর বাইরে আর কিছুই নয়। এই সম্পর্কের কোনো ভিত্তি নেই, নেই কোনো ভবিষ্যৎ, নেই কোনো অনুভূতির বিনিময়, শুধু কাগজে লেখা কিছু শর্ত। সমাজের চোখে বৈধ একটা সম্পর্ক, কিন্তু হৃদয়ের কাছে নিছক এক নিষ্প্রাণ বন্ধন, যেখানে না আছে অধিকার, না আছে কোনো দাবি, না কোনো স্বপ্ন বোনার সুযোগ। এমন নাম সর্বস্ব সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার অর্থই বা কী? যেখানে স্বামী স্ত্রী শব্দগুলো কেবলই ঠুনকো এক পরিচয়, সেখানে এই সম্পর্কে থেকে লাভ কী? তারা সিদ্ধান্ত নিয়ে নেয়। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে তুর্যের মুখোমুখি দাঁড়িয়ে বলে ওঠে, আমি ডিভোর্স চাই। তারার কথা শেষ হতেই তুর্য বজ্রপাতের মতো তাকিয়ে থাকে তার দিকে, যেন সে ভুল শুনেছে, যেন এই শব্দগুলো তারার মুখ থেকে আসতে পারে না। চোখে মুখে বিস্ময় খেলে যায়, তারপর সেই বিস্ময় মুহূর্তের মধ্যেই রূপ নেয় ক্ষিপ্ত দৃষ্টিতে। তুর্যের কণ্ঠ যেন গভীর খাদে ডুবে গিয়ে উঠে আসে। তারা এবার এক ধাপ সামনে গিয়ে এসে বলে, মানে হলো আমি এই সম্পর্ক থেকে মুক্তি চাই। আমার সম্মান বাঁচার নাটক তো শেষ হয়ে গেছে। তাহলে এই বিয়ে নামক শব্দে আটকে থাকার কোনো মানেই হয় না। আপনি নিজেও তো এই সম্পর্ক মানেন না, আমিও মানি না। যে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, সেটা টেনে নিয়ে যাওয়ার মানেই হয় না। তার চেয়ে ভালো আপনি নিজেই আমাকে ডিভোর্স। তারা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এর আগেই বজ্রপাতের মতো এক সজোরে চড় এসে পড়ে তার গালে। শরীরের সমস্ত শক্তি দিয়ে তাকে সজোরে থাপ্পড় মারে তুর্য। চড়ের তীব্রতায় ছিটকে গিয়ে বিছানায় পড়ে তারা। চারপাশটা যেন কেঁপে ওঠে, ঘরের বাতাস ভারী হয়ে যায়। তারার কান ঝাঁঝা করতে থাকে, মাথার ভেতরে বাজতে থাকে এক অদৃশ্য বজ্রপাতের শব্দ। গালের বাম পাশটা লাল হয়ে উঠছে, তীব্র ব্যথা ছড়িয়ে পড়ছে পুরো মুখে, কিন্তু সেই ব্যথার চেয়েও বেশি পোড়াচ্ছে অপমান। চোখ থেকে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ে, তবু সে শব্দ করে কাঁদে না। তুর্য এক হিংস্র বাঘের মতো তারার দিকে তাকিয়ে আছে, চোখ দুটো রক্তিম, রাগে ফেটে পড়ছে তার বুক। মানে তোকে কে অধিকার দিল এই কথা বলার? তোর সাহস কি করে হলো ডিভোর্স নামের এই কালো অধ্যায়টা তোলার? তোকে আমি একবারও বলেছি যে আমি এই বিয়েটা মানি না? বল, তোকে বলেছি আমি? তুর্যের কণ্ঠস্বর যেন শীতল বরফের মতো ধারালো, কিন্তু আগুনের মতো দহনময়। তুর্য আগের ন্যায় হুঙ্কার দিয়ে বলে ওঠে, তুই যদি এই সম্পর্ককে মেনে না নিস, তবু আবার কোনো অধিকার নেই এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার। তুই শুধু আমার স্ত্রী নোস, তুই আমার সম্পত্তি। এই মেহরাজ খান তুর্যের স্ত্রী, তুই বুঝেছিস? আমি যা বলবো তাই হবে। তোর ভবিষ্যৎ আমি লিখবো, তুই না। তোকে আমার সাথেই থাকতে হবে, তুই চাস বা না চাস। তোকে আমি সময় দিলাম এই সম্পর্কটাকে মেনে নেওয়ার জন্য। যত সময় লাগে তুই নে, আমি তোকে দিলাম সেই সময়। তুই না চাইলে আমি এখন পরিবারের কাউকে বলবো না আমাদের বিয়ের কথা। যত সময় লাগে তোর, তুই নে। তবে ভবিষ্যতে যদি আবার কখনো ডিভোর্সের কথা মুখ দিয়ে বের হয়, তাহলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো, মাথায় রাখিস। এই মেহরাজ খান তুর্যের বউ যখন একবার হয়েছিস, মৃত্যুর আগ অব্দি তার খাঁচা থেকে বের হবার সুযোগ তুই পাবি না। তোর খাঁচার দরজা চিরতরে আজ এই মুহূর্তে আমি মেহরাজ খান তুর্য, তোর স্বামী, বন্ধ করে দিলাম। তার প্রতিটা কথার বাক্যে ছিল হিংস্রতা। তুর্যের চোখে আগুন, কণ্ঠে তীব্র হুঙ্কার। বলে সে আর এক মুহূর্ত দাঁড়ায় না, ঘর থেকে বেরিয়ে যায় প্রচণ্ড ক্ষোভে। দরজা এমনভাবে ধাক্কা দিয়ে বন্ধ করে যে পুরো ঘর কেঁপে ওঠে। ঘর জুড়ে নেমে আসে নীরবতা। তারা বিছানায় পড়ে থাকে নিথর হয়ে, মুখে হাত রাখতেই অনুভব করে তার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। গালটা অসহ্যভাবে জ্বলছে, কিন্তু সে ব্যথা এখন গলার নিচে নেমে এসেছে বুকের গভীরে। তার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে থাকে। সে ভেবে পায় না এই সম্পর্কে এত অধিকার এলো কোথা থেকে, যে সম্পর্কে না আছে ভালোবাসা, না আছে কোনো অনুভূতির জায়গা,
সেখানে এত দম্ভ, এত জোর, এত শাসনের অধিকারী বা আসে কোথা থেকে? এটা কি সম্পর্ক নাকি বন্দিত্ব? একটা দম বন্ধ করা কান্না তারার কণ্ঠে আটকে থাকে, কিন্তু সে কাঁদে না। বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা নিয়ে সে দেওয়ালে মাথা ঠেকিয়ে চুপচাপ বসে থাকে। তার চোখের পানি ফুরিয়ে আসে। নিথর হয়ে বসে আছে সে। কি থেকে কি হয়ে গেল তার জীবনে? বিকাল 4টা। গ্রামবাসীর থেকে বিদায় নিয়ে তারাকুঞ্জে যাবার জন্য রওনা হয়েছে তারা, তুর্য। গাড়ি চলছে আপন মনে। পুরো গাড়ি জুড়ে কেবলমাত্র পিনপতন নীরবতা। তারা জানালার কর্নার ঘেঁষে বসে, জানালার সাথে হেলান দিয়ে হাতের ওপরে থুতনি ঠেকিয়ে চুপচাপ বিষণ্ণ মনে বসে আছে। দৃষ্টি তার বাহিরের দিকে স্থির, মনে হাজার চিন্তা ভাবনা। তার পাশেই বসে ড্রাইভ করছে তুর্য। তার চোখ মুখ থমথমে, চোখ মুখে রাগের ছাপ স্পষ্ট। চোয়াল শক্ত করে সে ড্রাইভ করছে। এই মুহূর্তে তারার দিকে তাকাবার বিন্দুমাত্র ইচ্ছে তার করছে না। প্রচণ্ড রাগ হচ্ছে তারার ওপর। ডিভোর্স নামের 3 অক্ষরের শব্দটা শুনে তুর্যের মাথায় রক্ত বইছে। তারার সাহস দেখে সে অবাক হচ্ছে। কি করে বলতে পারল সে ডিভোর্সের কথা? সেটাই ভেবে পায় না তুর্য। আস্তে আস্তে গ্রামের পথ পাড়ি দিয়ে শহরের পথে এসেছে তারা। কি অদ্ভুত কোনো সম্পর্কের বাঁধনে কয়েক ঘন্টা আগে রাস্তা দিয়ে তারা গিয়েছিল, আর কোন সম্পর্কের বাঁধনে আবদ্ধ হয়ে ফিরছে তারা। প্রায় 1 ঘন্টা পর গাড়ি এসে থামে তারাকুঞ্জে। গাড়ি থামতেই তারা কোনো কিছু না বলে তুর্যের দিকে না তাকিয়ে চলে যেতে নিলে তুর্য তারার দিকে না তাকিয়েই বলে ওঠে, শোন। তুর্যর কণ্ঠ শুনে থেমে যায় তারা। পেছন ফিরে তুর্যের দিকে তাকায়। তুর্য এবার তারার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বাড়ির কেউ কিছু জিজ্ঞেস করলে কিছু বলার দরকার নেই, আমি সবটা ম্যানেজ করে নিব। তুই সোজা তোর রুমে চলে যাস। চিন্তা করিস না, তুই এই সম্পর্কটা না মেনে নেওয়া অবধি আমি কাউকে কিছু বলবো না। তোর যত সময় লাগে তুই নে। আশা করি বুঝতে পেরেছিস। বলেই তুর্য থামে। তুর্যের কথায় তারা হা না কিছুই বলে না, শুধু চুপচাপ শোনে। তারা কিছু বলছে না দেখে তুর্য আর কোনো কথা বাড়ায় না, শুধু বলে ওঠে, বাসায় যা। তুর্যের বলতে দেরি, কিন্তু তারার যেতে দেরি হয় না। দরজা খুলেই হাঁটা দেয় বাসার ভেতরের উদ্দেশ্যে। তুর্য শুধু তারার যাবার পানে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তারা বাড়ির ভেতর চলে যেতেই তুর্য লম্বা শ্বাস ফেলে গাড়ির সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলে ওঠে, তুই চাইলে এই সম্পর্ক থেকে পালাতে পারবি না তারা। আমি তোর শিরায় উপশিরায় মিশে আছি। আমায় মুছতে গেলে তোকেও শেষ হয়ে যেতে হবে। বলেই বাঁকা হাসে তুর্য। তারা বাসায় ঢুকতেই চোখ পড়ে সকলে চিন্তিত মুখে বসে আছে ড্রয়িং রুমে। তারা দেখেই বুঝতে পারে তাদের চিন্তার কারণ। তারা কোনো দিকে না তাকিয়ে কারোর সাথে কোনো কথা না বলে সকলকে এড়িয়ে হনহন করে সিঁড়ি বেয়ে ওপরে চলে যায়। তারাকে ওপরে উঠতে দেখে প্রিয়ন্তী বেগম মেয়েকে ডাকতে নেওয়ার আগেই তারা চলে যায়। যা দেখে প্রিয়ন্তী বেগম বেশ অবাক হয়, ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে সেদিকে। তারা চলে যাবার পরপরই তুর্যই বাসায় প্রবেশ করে। তুর্যকে আসতে দেখে হামিদ খান বর্ষা থেকে উঠে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এত সময় কোথায় ছিলে? হামিদ খানের কথা শুনে তুর্য সোজাসাপটা বলে ওঠে। ছেলের এহান গা ছাড়া কথা শুনে মেজাজ গরম হয় হামিদ খানের। হামিদ খান কড়া গলায় বলে ওঠে, সেটা আমরা জানি। হামিদ খানের কথা শুনে তুর্য হামিদ খানের দিকে তাকিয়ে বলে ওঠে, জানেন যখন জিজ্ঞেস করছেন কেন? তুর্যের কথায় হামিদ খান মোটেও পছন্দ করেননি। তিনি তেতে বলে ওঠে, বেয়াদব, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না। হামিদ খানের উত্তেজিত হওয়া দেখে ইমরান খান আর তৌহিদ খান এসে তাকে শান্ত করতে থাকে। তুর্য হামিদ খানের কথা গায়ে না লাগিয়ে বাঁকা হাসে। তৌহিদ খান তুর্যকে কিছুটা মিথ্যা ঝাড়ি দিয়ে বলে ওঠে, তুর্য, কেন এমন করছিস? কোথায় গিয়েছিস সেটা বলে দিলেই তো হয়। তৌহিদ খানের কথা শুনে তুর্য কর্কশ কণ্ঠে বলে ওঠে, উনি যা জিজ্ঞেস করছে আমি তো তাই বলছি, এতে আমার কি দোষ? তারাকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম, ওর মন ভালো ছিল না দেখে। এতে এত কথার কি আছে শুনি? আমি আমার রুলসে চলি, কারো রুলসে চলি না। আমি কোথায় যাব না যাব সেটা আমার ব্যাপার, আমার সিদ্ধান্ত। এই বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন আমার পছন্দ নয়। তাই তোমার ভাইকে বলে দিও আমার ব্যাপারে যাতে কোনো রকম নাক না গলায়।
বলেই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে হন হন করে চলে যায়। হামিদ খান সেটা দেখে শারমিন বেগমের দিকে তাকিয়ে চিল্লাতে চিল্লাতে বলে ওঠে, দেখলে শারমিন, দেখলে কি বেয়াদব ছেলে জন্ম দিয়েছ? বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা এখন জানে। আর বেয়াদব কোথাকার একটা। হামিদ খানের কথা তুর্যের কানে আসে। তুর্য হামিদ খানের কথা শুনে বাঁকা হাসে। শারমিন বেগম স্বামী আর ছেলের ঝগড়ায় হতাশ চোখে তাকিয়ে আছে। তিনি কি করবে সেটা বুঝতে পারছে না। কতদিন চলবে এসব কে জানে। হামিদ খান ইমরান খান আর তৌহিদ খানের হাত ঝাড়ি মেরে ফেলে দিয়ে চলে যায় সেখান থেকে। সকলেই তাকিয়ে থাকে অসহায় চোখে। তারা দরজার সাথে হেলান দিয়ে বসে আছে, শরীরটা কাঁপছে কান্নার ধাক্কায়। মুখ চেপে রেখেছে হাতে, যেন নিজের কান্নার শব্দ নিজেই শুনতে না পায়। সব কিছু কত দ্রুত বদলে গেল। গতকালও সব স্বাভাবিক ছিল, অথচ আজ মনে হচ্ছে সে এক অচেনা দমবন্ধ করা জীবনযাত্রায় আটকে গেছে। এই জীবন তো সে কখনো চায়নি। তাহলে কেন কেন তার সঙ্গে এমন হলো? তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে, চোখের সামনে ভেসে উঠছে গত রাতের সব দৃশ্য। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমি এটা চাইনি, আমি এটা চাইনি। কিন্তু সে জানে এসব বলার কোনো মানে নেই। তার হাতের আঙুলগুলো শক্ত হয়ে আসে। সে কি পারবে এই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে, নাকি এই জীবন তার শ্বাসরোধ করে দেবে? তার কষ্টের ভারে মাথাটা যেন আরও ভারী হয়ে আসে। সে চোখ বন্ধ করে দেয়, সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করার শেষ চেষ্টাটুকু করে, কিন্তু কিছুতেই পারছে না। তার ভেতরের কান্না থামছে না। রাতে দুই একবার প্রিয়ন্তী বেগম তারাকে ডাকলেও কাজ হয়নি। তারা রাতে আর বের হয়নি। তুর্যও নিজের ঘর থেকে আজ আর বের হয়নি। আর না গেছে তারার কাছে। তারার সাথে যা যা হয়েছে, এরপর তাকে একটু একা থাকতে দেওয়াটাই ভালো। হুট করে এত কিছুর মুখোমুখি হয়ে হয়তো তার নিজেকে একটু মানিয়ে নিতে সময় লাগবে। সেই ভেবেই তুর্য আর তার কাছে যায় না। তবে সব কিছুর বিরুদ্ধে তুর্য বেশ খুশি বলতে গেলে। নিজের ভালোবাসার মানুষকে নিজের বউ হিসাবে পেয়ে, যেটা সে এতদিন ধরে চেয়ে এসেছিল, অবশেষে তা পূর্ণ হলো। এবার শুধু পালা তারাকে তার প্রতি দুর্বল করা, তারার মনে তার জন্য ভালোবাসা তৈরি করা। তাহলেই তার এ জন্মের সকল চাওয়া পাওয়া মিটে যাবে। সেদিনের পর সময় বদলে যায়। রাত পেরিয়ে সকাল আসে, দিন গড়ায়। সপ্তাহ গুনতে গুনতে আরও একটি মাস খসে পড়ে ক্যালেন্ডারের পাতা থেকে। ঋতুর পরিবর্তন ঘটে, প্রকৃতির রং বদলায়, মানুষের জীবনে নতুন নতুন গল্প জড়ো হয়। সময়ের এই চক্রে কেউ বয়ে চলে নদীর স্রোতের মতো, আবার কেউ আটকে থাকে একই বাঁকে। সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু কিছু কিছু ক্ষত আছে যেগুলো সারতে সময় নিতেই হয়। তারার ক্ষেত্রেও তাই হলো। সেদিনের পর থেকে সে তুর্যের কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করে। তার চোখে তুর্যের অস্তিত্ব যেন একটা অনাকাঙ্ক্ষিত ছায়া, যা সে উপেক্ষা করতে চায়। সে কথা বলে কম, দেখা হলে পাশ কাটিয়ে যায়। তুর্যও তারাকে তেমন একটা বিরক্ত করে না, জোর করে কিছু বোঝানোর চেষ্টাও করে না, বাধ্য করে না তার সামনে দাঁড়াতে। সে জানে কিছু অনুভূতি আছে যা চাপিয়ে দেওয়া যায় না, সময়ের সঙ্গে আপনা আপনি গড়ে ওঠে। তুর্য তারাকে সময় দিতে চায়। হয়তো সময়ের পরতে পরতে তারার কঠিন দেওয়াল নরম হবে। হয়তো সে একদিন বুঝবে তুর্যের ভালোবাসার গভীরতা। আর যদি না বোঝে, তুর্যের চোখে সেই ভয় নেই। সে জানে এই সম্পর্কের দড়ির এক প্রান্তে সে নিজে শক্ত করে ধরে আছে। একদিন না একদিন তারাও হয়তো সেই দড়ি মুঠোয় নেবে। ততদিন পর্যন্ত তুর্য শুধু অপেক্ষা করবে, ধৈর্যের সঙ্গে, ভালোবাসার সঙ্গে। তারা আর তারার ফ্রেন্ডরা সবগুলো ক্লাস শেষ করে কলেজের মাঠ পেরিয়ে গেটের দিকে যেতে থাকে গল্প করতে করতে। কথা বলার মাঝে হঠাৎ ফারদিন বলে ওঠে, কিরে তিথু, আমরা যে সেদিন ছবিগুলো তুললাম সেগুলো ছবি কেন দিসনি আমাদের? 2 মাস হতে চললো প্রায়। ফারদিনের কথা শুনে সকলের মনে পড়ে সেদিনের কথা। তিথি মনে পড়ার মতো করে বলে ওঠে, ভালো কথা মনে করেছিস তো। আমি তো ভুলেই গিয়েছিলাম ছবিগুলোর কথা। ছবিগুলো তো বাঁধাতে দিয়েছিলাম, কিন্তু সেগুলো আনতে আমার মনে নেই। তিথির কথা শুনে মাহিরা বলে ওঠে,
আগামী শুক্রবার সবগুলো ছবি নিয়ে আসবি বলে দিলাম। আর আমাদেরকে তো ছবিগুলো পাঠাসনি, কেমন হলো দেখতেই পারলাম না ছবিগুলো। মাহিরার কথায় শ্রাবন্তী আর তনি একই কথা বলে। তারা শুধু শুনছে, তার কথা বলতে এখন একটুও ভালো লাগছে না, তাই চুপচাপ শুধু শুনছে আর এক পা এক পা করে হেঁটে যাচ্ছে গেটের দিকে। তিথি অনুশোচনার কণ্ঠে সকলকে উদ্দেশ্য করে মাপ চেয়ে বলে ওঠে, সরি রে, আমার একটু মনে ছিল না। আর তোরাও আমাকে মনে করিয়ে দিসনি, আমি কি করব? তিথির কথায় পাশ থেকে তনি বলে ওঠে, হ্যাঁ, নিজের দোষ তা বল না, এখন আমাদের দোষ হয়ে গেছে, আমরা কেন মনে করিয়ে দিলাম না? তনির কথা শুনে তিথি নিজেকে বাঁচানোর জন্য মৃদু রাগ দেখিয়ে বলে ওঠে, তো আমার দোষ নাকি? তোদেরই তো দোষ, তোরা কেন মনে করিয়ে দিসনি? এবার শ্রাবন্তী রেগে বলে ওঠে, এই একদম আমাদের দোষ দিবি না, বলে দিলাম। বলেই সবগুলো এক প্রকার ঝগড়া লেগে যায়। তারা এবার হাঁটা থামিয়ে তাদের দিকে তাকায়। ফারদিন আর তারা অসহায় মুখ করে তাদের ঝগড়া দেখছে। এখন কে থামাবে এদের ঝগড়া? তারপরেও ফারদিন যায় তাদেরকে থামাতে, কিন্তু কাজ হয় না। একটার উপরে এসে যেন আটঘাট বেঁধে নেমেছে ঝগড়া করতে। এদের ঝগড়া দেখে আশেপাশে মানুষ এদেরকে দেখে দেখে যাচ্ছে। তারা আর ফারদিন পড়েছে মহা বিপদে। সবগুলো যখন ফুল ঝগড়া করতে ব্যস্ত, তখন কোথা থেকে জানি অনেকগুলো মেয়ে এসে হুট করেই তারার পায়ে পড়ে। হঠাৎ এমন কাণ্ডে তারা হকচকিয়ে যায়, সাথে সবগুলো ঝগড়াও থেমে যায়। তাকায় সেদিকে, তারা তড়িঘড়ি করে বলে, আরে আরে আপনার করা, আরে আপনারা কারা? এভাবে আমার পা আঁকড়ে বসে আছেন কেন? তারার কথায় মেয়েগুলো মাথা উঁচু করে তাকায়। মেয়েগুলোর মুখ দেখে আর চিনতে বাকি নেই, এরা তো এরলিনারা। 1 মাস আগে তাকে যারা হেনস্থা করেছিল, কিন্তু এদের এই 1 মাস আর কলেজে দেখেনি। তবে আজ হঠাৎ কী হলো, আর এরাই বা তার পা কেন আঁকড়ে ধরে বসে আছে? তারার ফ্রেন্ডরাও ক্ষেপে আছে তাদের দেখে, কারণ সেদিনের ঘটনা তাদের জানানো হয়েছে। তারার ভাবনার মাঝে এলিনা নামের মেয়েটা কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠে, আমাদের মাপ করে দাও প্লিজ, আমরা বুঝতে পারিনি। আসলে সেদিনের জন্য আমরা সবাই তোমার কাছে মাপ চাইছি, প্লিজ আমাদের মাপ করে দাও। এলিনার কথা শুনে তারা সহ সকলেই অবাক হয়। তিথি সহ সকলেই ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আসল কাহিনীটা কি হচ্ছে সেটা দেখার জন্য। তারা কিছুটা অবাক হয়, কিন্তু সে কিছুটা ইতস্তত হয়ে বলে ওঠে, আপনারা আমার পা কেন ধরেছেন? আমার পা ছাড়ুন, আমার খুব অস্বস্তি হচ্ছে, প্লিজ। তারার কথা শুনে পাশ থেকে নুসরাত নামের মেয়েটা বলে ওঠে, না, তুমি আমাদের মাফ না করা অবধি আমরা পা ছাড়বো না। নুসরাতের কথায় এলিনাও একই কথা বলে ওঠে। তারা পড়েছে মহা বিপদে। কতবার করে বলছে ছাড়ার জন্য, কিন্তু কেউ ছাড়তে রাজি না। তারার এবার প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। তারার ফ্রেন্ডরা কিছুটা মজা নিচ্ছে এলিনাদের এভাবে দেখে। পুরো কলেজ এলিনাও তাদের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে জুনিয়ররা। হুট করে সিনিয়র একজন জুনিয়রের পা ধরে আছে, তাও আবার এলিনা। ব্যাপার বেশ মজার আর ভাবনার বিষয়। তারা এবার না পেটে তড়িঘড়ি করে বলে ওঠে, ওকে ওকে, আমি আপনাদের মাফ করেছি, এবার প্লিজ ছাড়ুন আমার পাটা। তারার কথায় এলিনা সহ তার চেলাপেলাদের মুখে যেন বিশ্বজয়ের হাসি ফোটে, যেন তারা মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে, সেই জয়ের হাসি। এলিনা একরাশ হেসে বলে ওঠে, সত্যি তুমি আমাদের মাপ করে দিয়েছো? এলিনার কথা শুনে তারা মৃদু হেসে বলে ওঠে, হ্যাঁ, মাফ করে দিয়েছি। তোমরা যখন তোমাদের ভুলটা বুঝতে পেরেছো, তাহলে আমি মাফ কেন করবো না? তারার কথায় এলিনারা বিজয়ের হাসি হাসে। তবে তারার কথাটা যেন তিথির পছন্দ হলো না। সে মুখ কালো করে দাঁড়িয়ে আছে। তারা এবার এলিনাদের উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা তাহলে আমরা আসি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এলিনা হেসে মাথা নাড়িয়ে বলে ওঠে। এলিনার কথায় তারা এলিনার কাছ থেকে বিদায় নিয়ে তার ফ্রেন্ড সহ হাঁটা দেয়। কিছুটা সামনে যেতেই তিথি রেগে বলে ওঠে, ওদের মাপ কেন করলি? তারা হাঁটতে হাঁটতে বলে ওঠে, ওরা ওদের ভুলটা বুঝতে পেরেছে তিথু, তাই মাফ করেছি। তিথি আগের ন্যায় বলে ওঠে, আমার মনে হচ্ছে না ওরা ঠিক হয়েছে, ওদের আমার সুবিধার মনে হয় না। তিথির কথায় বাকিরাও তাল মেলায়।
তারা সেটা শুনে বলে ওঠে, আহা ছাড় তো এসব, ওরা যা ইচ্ছে করুক গিয়ে, আমরা তো আর ওদের সাথে মিশতে বা পাঙ্গা নিতে যাচ্ছি না। এবার কিছু করলে এত সহজে ছেড়ে দিব না দেখিস। বলেই থামে তারা। বাকিরা তারার দিকে তাকায়, তবে কিছু বলে না। সকলেই চলে যায় গেটের কাছে। তারাদের যাওয়ার পানে তাকিয়ে আছে এলিনার ফ্রেন্ডরা। পাশ থেকে একজন বলে ওঠে, এত সহজে ওদের ছেড়ে দিবি? মেয়েটার কথা শুনে এলিনা মেয়েটির দিকে তাকায়, শয়তানি হেসে বলে ওঠে। বলেই এলিনা থামে। পাশ থেকে নুসরত বলে ওঠে, তা না হয় বুঝলাম, কিন্তু ওই মেহেরাজ খান তুর্য, সে যদি জানতে পারে তখন? নুসরতের কথা এলিনা বাঁকা হেসে বলে ওঠে। বলেই হাসে এলিনা, সাথে বাকিরাও। গেটের কাছে আসতেই তারা তুর্যকে দেখতে পায়। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। মেরুন কালারের শার্ট, কালো প্যান্ট, শার্টের 2 হাতা ফোল্ড করা কোনোই অবধি, চুলগুলো প্রতিদিনের মতো খুব সুন্দর করে ফোল্ড করা। এইটুকুতেই এক কথায় অসাধারণ লাগছে তাকে। তারা অবাক হয়ে তাকিয়ে আছে তুর্যের দিকে। এই 1 মাসে তুর্য তাকে নিতে আসেনি, তাহলে আজ কি হলো? হুট করে তাকে নিতে এলো যে? তারার ফ্রেন্ডরা তুর্যের দিকে হাঁ করে তাকিয়ে আছে, শুধুমাত্র তিথি আর ফারদিন ছাড়া। তুর্য ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই তারাকে দেখে। তারা তার দিকেই তাকিয়ে আছে। তারাকে দেখে তুর্য মৃদু হাসে। তুর্যের হাসিতে তারা পুরো অবাক, যেন সব কিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে। তুর্য ফোন পকেটে রেখে তারার সামনে এগিয়ে আসে। তারাদের সামনে এসে তারার ফ্রেন্ডদের উদ্দেশ্যে হাত উঠিয়ে বলে ওঠে, হাই। তুর্যের কথায় বাকিরাও হেসে হ্যালো বলে। শ্রাবন্তী তো খুশিতে প্রায় গদগদ। তার খুশি দেখে তারা অবাকের ওপর অবাক হচ্ছে। শুধু হাঁ করে সে দেখছে সবটা। তুর্য হেসে বলে ওঠে, তোমাদের সাথে আমার তেমন কথা হয়নি, তোমাদের তেমন ভালো করে চিনিও না, তবে তোমাদের ব্যাপারে বেশ শুনেছি আমি। একদিন সময় করে সকলের সাথে পরিচয় হব। আজ একটু তাড়া আছে, যেতে হবে, তাই আজকে আসছি, কেমন? তুর্যের কথায় সকলেই মাথা নাড়িয়ে সায় জানায়। তুর্য তারার হাত ধরে মৃদু হেসে বলে ওঠে, চল। বলেই হাঁটা দেয়। তারা অবাক চোখে তারার হাতের দিকে তাকিয়ে আছে, যেখানে এখন তুর্য তার শক্তপোক্ত বলিষ্ঠ হাত দ্বারা আঁকড়ে আছে। তারা একবার হাতের দিকে তো একবার তুর্যের মুখের দিকে। পেছন থেকে তিথি তাদের দিকে তাকিয়ে আছে। তিথির কেন জানি সব কিছু স্বাভাবিক লাগে না। তিথি এবার ভেবে নিয়েছে এই নিয়ে তারার সাথে তার এবার কথা বলতেই হবে। তুর্য তারাকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও অন্য পাশ দিয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। গাড়ির দরজা বন্ধ করে সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট দেয়। তারা শুধু তুর্যের দিকে অবাক চোখে তাকিয়ে তাকিয়ে সবটা দেখছে, কিন্তু কি হচ্ছে কিছুই সে বুঝতে পারছে না। সব যেন কেমন ধোঁয়াশার মতো লাগছে তার কাছে। তারাদের গাড়ি চলে যেতেই তিথিরা সেখান থেকে হাঁটা দেয় বাড়ির উদ্দেশ্যে। যে যার বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে যায়। তুর্য কিছুটা পথ যেতেই হুট করে গাড়ি থামিয়ে দেয়। হঠাৎ গাড়ি থেমে যেতে তারা কিছুটা সামনে হেলে পড়ে। তারা ভ্রুকুচকে তাকায় বাহিরের দিকে। এটা তো মাঝ রাস্তা, তাহলে এখানে কেন গাড়ি থামিয়েছে তুর্য? তারা ভ্রুকুচকে তাকায় তুর্যের দিকে। তুর্য তার সিটের পাশে সুইচ টিপে গাড়ির জানালার গ্লাসগুলো উঠিয়ে দেয়। তারা এত অবাক হয়, কপালে 3 ভাঁজ ফেলে তাকায় তুর্যের দিকে। তাকিয়ে কড়া গলায় বলে ওঠে, এখানে গাড়ি থামালেন কেন? তারার কথায় পাত্তা দেয় না তুর্য, শুধু শান্ত চোখে তাকায় তারার পানে। তারা আউট ড্রেস পরে কলেজে এসেছে। লং লাইট কালারের 3 পিস সুতির, তবে খুব ভারী কাজের। ওড়নাটা পুরো বুক গলা সুন্দর করে ঢাকা। তুর্যের এইভাবে তাকিয়ে থাকা দেখে শুকনো ঢোক গিলে কিছু বলতে নিলে তার আগেই তুর্য হুট করে আচমকা তারাকে 2 হাতে আগলে তার ছোট শরীরটা তার কোলের ওপরে নিয়ে আসে। তারা চমকে যায়। হুট করে এমনটা হওয়ায় গাড়ির ভেতরে ছড়িয়ে পড়েছে নিস্তব্ধতা। তুর্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে তারার দিকে। তার চোখে নেশা, একটা অদম্য আগুন দাউ দাউ করে জ্বলছে। তারার গলা শুকিয়ে আসছে, পুরো শরীর একরকম থরথর করে কাঁপছে। বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দ হচ্ছে, যেন সে ভয় পেয়েছে। তবুও নিজেকে যতটা সম্ভব সামলে
অস্পষ্ট সুরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে। কি করছেন তুর্য ভাই? কিন্তু তুর্য কোনো উত্তর দিল না। তার চোখে মুখে এক অদ্ভুত তীব্রতা। ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল, ডান হাতের আঙুল দিয়ে ওড়নার এক প্রান্ত ধরে টান দিল গলা থেকে। ওড়নাটা আলগা হয়ে সরে গেল কিছুটা। তুর্য সেখানে তাকিয়ে নেশালু কণ্ঠে বলে উঠল, তোকে দেখলে আমি পাগল হয়ে যাই, ঠিক রাখতে পারি না নিজেকে। কি আছে তোর মাঝে বলতো? তুর্যের প্রতিটা শ্বাসের গরম নিঃশ্বাস তারার ঘাড়ে গলায় এসে পড়ে। তারার শির দ্বারা বেশ শিহরণ বয়ে যায়। মাথার ভেতরে একসাথে হাজারটা অনুভূতি তোলপাড় করছে, ভয়, বিস্ময় নাকি অন্য কিছু। তুর্যের হাত এবার আরও নিচে নামতে শুরু করলো, গলার কাছ থেকে কাঁধ, তারপর ধীরে ধীরে বুকের দিকে। তারা শ্বাস আটকে ফেলল। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। হাত তুলে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলো, কিন্তু হাতটাই অবশ হয়ে এলো। তুর্য এবার এক ঝটকায় তারার ওড়নাটা ছুঁড়ে ফেলে পাশের সিটে। মুহূর্তের মধ্যে মুখ নিয়ে এলো তারার ঘাড়ের কাছে। তারপর একের পর এক চুমু এঁকে দিল গলায়। তারা চোখ বন্ধ করে ফেলল। শরীরের প্রতিটা লোমকূপে যেন এক অদ্ভুত অনুভূতি খেলে যাচ্ছে। তুর্যের হাত এবার ধীরে ধীরে নিচের দিকে নেমে আসতে শুরু করলো। জামার নিচে ঢুকিয়ে দিল হাত, শক্ত হাতে চেপে ধরল মেয়েধীন উন্মুক্ত পেট। তারা এক ঝটকায় চোখ খুলে ফেলে বলে ওঠে, তুর্য ভাই না? দুর্বল হাতে তুর্যকে সরানোর চেষ্টা করলো সে, কিন্তু তুর্য যেন তার কথা শুনতেই পাচ্ছিল না। তার হাত ওপরে উঠাতে নিলে তারা আর সহ্য করতে না পেরে বাধা দিয়ে বলে ওঠে, তুর্য ভাই। তারা এবার আর সহ্য করতে পারল না, ফুপিয়ে কেঁদে উঠল। তুর্য যেন বজ্রাহত হলো। সে থেমে গেল, নিঃশ্বাসটা ধীর হলো, হাতটা থমকে গেল মাঝপথে। তারার চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরছে। তা দেখে তুর্য বাঁকা হেসে মাতাল নেশালো কণ্ঠে বলে ওঠে, এতটুকুতেই তোর এই অবস্থা? তাহলে ভাব, যখন তোর শরীরের প্রতিটা মাঝে আমার ছোঁয়া পড়বে তখন কি হবে তোর? পারবি তো তখন সামলাতে আমায়? তুর্য আরও কিছুটা এগিয়ে আসে, খুব কাছে, এতটাই কাছে যে তারা ত্বক জ্বলতে থাকে তার উত্তপ্ত নিঃশ্বাসে। তুর্য আগের ন্যায় বলে ওঠে, তোকে ছুঁলেই আমার রক্তে আগুন ধরে যায়, নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না, সব পুড়ে ছাই হয়ে যায় আমার ভেতরে। কি আছে এমন তোর মাঝে বলতে পারিস, যেটা আমায় এত বাজেভাবে আকৃষ্ট করে? তারার নিঃশ্বাস আটকে ফেলে, বুকে কাঁপতে থাকে, চোখ দিয়ে পানি অঝরে গড়িয়ে পড়ছে তার। কথা বলার শক্তি যেন হারিয়ে ফেলেছে সে। তুর্য আলতো করে ঠোঁট নামিয়ে আনে তারার গলার কাছে, কিন্তু ছোঁয়ার আগেই ফিসফিসিয়ে বলে ওঠে, একদিন তুই নিজে আমার হতে আসবি, দেখিস। সেদিন আর বেশি দেরি নেই। আমি না হয় সেদিনের অপেক্ষায় রইলাম, কিন্তু তোর কাছে আমি আমার অধিকার না চাইলেও এরকম টুকটাক কিছু অধিকার আমি আদায় করে নিতে চাই। কারণ আমি এতটাও ভালো নই যে নিজের বিয়ে করা বউকে সামনে রেখে অনাহারে থাকবো। এরকম টুকটাক কিছু আদর আমার চাই রোজ, আর তুই আটকাতে পারবি না। এটা আমার হক, আর আটকালেও কাজ নেই, সেই বাধা আমি মানব না। বলেই তুর্য চুপ করে যায়। তারার থরথর করা ঠোঁট, ভয়ে কাঁপতে থাকা চোখের পাতা, স্তব্ধ নিঃশ্বাসে তুর্য এবার তারাকে ছেড়ে দেয়। তবে তারা নড়তে পারছে না, শরীরের সমস্ত শক্তি হারিয়ে গেছে। তারার অবস্থা দেখে তুর্য ফের বাঁকা হাসে। তারার কাছে এগিয়ে গিয়ে তারার ঠোঁটে শব্দ করে ছোট্ট করে চুমু দিয়ে তারাকে সিটে বসিয়ে দেয়। তুর্যের ঠোঁটের স্পর্শ পেয়ে এবার তারার অবস্থা বেহাল অবস্থা। তারার অবস্থা দেখে তুর্য বাঁকা হেসে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলতে থাকে আপন গতিতে, আর অন্যদিকে তারার চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়তে থাকে। সে এখন এইসব কিছু একসাথে মেনে নিতে পারছে না। তারা চুপচাপ গাড়িতে বসে আছে পুরো রাস্তা, আর তারা তুর্যের দিকে ঘুরেও তাকায়নি, আর না একটু কথাও বলেছে। 20 মিনিট পর গাড়ি এসে থামে তারাকুঞ্জে। গাড়ি থামতেই তারা এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে এক প্রকার গাড়ির দরজা খুলে ছুটে চলে যায় বাড়ির ভেতরে। তুর্য তারার যাওয়ার পানে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে বলে ওঠে, এইগুলো তো কিছুই না আমার বাবুই পাখি। তোর সাথে যে আরো কি কি হতে চলেছে সেটা তুই কল্পনাও করতে পারছিস না। ভেবেছিলাম তোকে সময় দিলে হয়তো তুই সম্পর্কটা মেনে নিবি, কিন্তু এখন আমি দেখি ভুল।
তোর কাছ থেকে আমি যত দূরত্ব বাড়াবো তুই ততই আমাকে ভুলতে শুরু করবি, আর আমি সেটা চাই না। তাই আজ থেকে তোর শ্বাসের প্রতিটা নিঃশ্বাস আমায় তুই তোর কাছে পাবি। তোকে তো আমায় ভালোবাসতেই হবে। বলেই বাঁকা হাসে তুর্য। তারা ছুটে রুমে ঢুকে দরজা আটকে দিল এক ঝটকায়। ধপ করে দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ল মেঝেতে। বুকের ভেতর ধুক ধুক শব্দ হচ্ছে, যেন সে দৌড়ে পালিয়ে এসেছে কোনো মৃত্যুর হাত থেকে। শরীরটা কাঁপছে, পায়ের নিচে মেঝে শক্ত মনে হলেও মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে। বুকের মাঝে কেমন একটা শূন্যতা, অস্বস্তিকর, ঘন ভারী। তার দম বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যেন কেউ বুকের ওপর বসে আছে, পাঁজর চেপে ধরেছে। সে তড়িঘড়ি করে ওড়নাটা খুঁজতে থাকে, অথচ ওড়নাটা তো তুর্যই ছুঁড়ে ফেলেছিল। হাত গলায় চলে যায়, যেখানে তুর্যের গরম নিঃশ্বাস লেগেছিল, ঠোঁটের স্পর্শ যা কিছুক্ষণ আগেই পেয়েছে সে, সেই জায়গাটা এখনও দগদগ করছে, যেন জ্বলছে তার ত্বক। সে চোখ বন্ধ করে, কিন্তু বন্ধ চোখে স্পষ্ট দেখতে পায় তুর্যের গভীর দৃষ্টি, সেই ফিসফিস করে বলা কথা, তার কণ্ঠের নেশা, সেই বাঁকা হাসি। এটুকুতেই যখন তোর এই অবস্থা, তারা শিউরে ওঠে, চোখ খুলে ফেলে। না, আর এক মুহূর্তও মনে করতে চায় না। সে এক ঝটকায় উঠে দাঁড়াতে চায়, কিন্তু শরীর বাঁধা পড়েছে অদ্ভুত এক দুর্বলতায়। পা কাঁপছে, মাথা ঘুরছে, মনে হচ্ছে কোথাও আটকে গেছে সে, কোথাও যেন আলো নেই, বাতাস নেই। তার পেটের ভেতর মোচড় দিয়ে উঠল, যেন শরীরের ভেতর সব ওলটপালট হয়ে যাচ্ছে। গলা শুকিয়ে কাঠ, ঠোঁটও ফেটে যাচ্ছে তৃষ্ণায়। সে দ্রুত বেডের দিকে এগিয়ে যায়, নিজের শরীরটা বিছানার ওপর ফেলেই কুঁকড়ে যায় একপাশে। সে জানে না কেন হচ্ছে এইসব তার সাথে, শুধু জানে তুর্যের বলা কথাগুলো মাথার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে বারবার, এবং সে চাইলেও সেগুলো থামাতে পারছে না। রাত 12:45। বাড়ির সবাই যে যার রুমে। সারাদিনের ব্যস্ততা শেষে একে একে নিভে গেছে আলো, ঘুমের রাজ্যে তলিয়ে গেছে সবাই। তারা আজ নিচে নামেনি, ওপরে তার রুমেই খেয়েছে। সব গুছিয়ে নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে সে। বিছানায় বসে চুল আঁচড়াচ্ছে, তখনই শব্দ আসে দরজা ধাক্কা দেওয়ার। চমকে পেছন ফিরে তাকায় তারা। দরজার সামনে দাঁড়িয়ে আছে তুর্য, চোখে মুখে এক অদ্ভুত গম্ভীরতা, একরকম তীব্র দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছে সে। তারার গলা শুকিয়ে এলো, কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, এখানে কেন এসেছেন? তুর্য ঠোঁট বাঁকিয়ে হেসে বলে ওঠে, আমি আমার বিয়ে করা বউয়ের কাছে আসবো না তো কি পরনারীর কাছে যাব নাকি? তারা নিঃশ্বাস বন্ধ করে ফেলল। বুকের মধ্যে ধুকপুক করে উঠছে, যেন তুর্যের এই কথার ওজন বহন করতে পারছে না তার শরীর। তুর্য ধীরে ধীরে দরজা বন্ধ করে দিল। তারা এবার আরো ঘাবড়ে গেল, চোখ বড় বড় করে বলে উঠল, দরজা দরজা কেন বন্ধ করলেন তুর্য ভাই? কোনো উত্তর নেই। তুর্য সোজা গিয়ে লাইট অফ করলো। ঘর অন্ধকারে ঢেকে গেল, শুধু ডিম লাইটের নরম আলো জ্বলজ্বল করছে। তারপর তুর্য নিঃশব্দে বিছানায় এসে বসলো, ঠিক তারার পাশে। তারা তড়িঘড়ি করে কিছুটা দূরে গিয়ে বসে গেল। শরীর কাঁপছে তার, আতঙ্কে ফিসফিস করে বলল, এটা কি করছেন? আপনি বিছানায় কেন এসেছেন? তুর্য বাঁকা হাসে বলে ওঠে, কেন, আমার বউয়ের সাথে ঘুমাবো তাই এসেছি। তারা তড়িঘড়ি করে দুপাশে মাথা নাড়িয়ে বলে ওঠে, না, এটা ঠিক না। আপনি এখানে থাকতে পারবেন না। তুর্য বাঁকা হেসে বলে ওঠে, যদি তুই আমাকে তোর সাথে থাকতে না দিস তাহলে এখনই গিয়ে সবাইকে বলবো তুই আমার বিয়ে করাবো। তারা যেন আকাশ থেকে পড়লো, তড়িঘড়ি করে বলে ওঠে, না। শ্বাস আটকে এলো তার, গলা শুকিয়ে গেল, হাত পা অবশ হয়ে এলো, যেন শরীর আর চলতে চাইছে না। তুর্য বেশ মজা পাচ্ছে তারাকে জব্দ করতে পেরে। তুর্য যেন হাসি থামাতেই পারছে না। বহু কষ্টে তার হাসি আটকে মুখে গম্ভীরতা ফুটিয়ে বলে ওঠে, ওকে, বলবো না, তাহলে থাকতে দে তোর কাছে। তারা পড়েছে মহা বিপদে, কি করবে সে বুঝতে পারছে না। এদিনও যে তার দেখতে হবে সে ভাবতেই পারেনি কখনো। সে কিছু বলতে পারল না, বাধা দিতেও পারল না। রাজি হয়ে গেল তুর্যের কথায়।
তুর্য তো ভেতরে ভেতরে মহা খুশি, যাক বউকে আর তার চুরি করে জড়িয়ে ধরে রাতে ঘুমাতে হবে না। এবার থেকে যা হবে সামনাসামনি। তুর্য এবার বলে ওঠে, ওকে, এবার শুয়ে পড়, আমার বেশ ঘুম পেয়েছে, আমি ঘুমোবো। তুর্যের কথায় তারা অসহায় মুখ করে তাকায় তারা, তবে এতে কোনো কাজ হয় না। পাষাণ মনের তুর্য কি আর তাকে বুঝতে পারবে নাকি? কোনো কাজ হবে না এতে। এক প্রকার মনে অনেক অস্বস্তি নিয়ে তারা ধীরে ধীরে শুয়ে পড়ল। কিন্তু ঠিক তখনই তুর্য এক ঝটকায় তাকে নিজের কাছে টেনে আনলো। তারার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তুর্য শক্ত হাতে তাকে জড়িয়ে ধরল, এতটাই শক্ত যে মনে হলো সে কিছুতেই ছাড়বে না। তারা ছটফট করে ওঠে, বাধা দিয়ে বলে ওঠে, তুর্য ভাই প্লিজ এমনটা করবেন না। কিন্তু তুর্য তার কণ্ঠ রুদ্ধ করে গভীর গলায় ধমক দিয়ে বলে ওঠে, মারবো টেনে এক চর। বউ পাশে রেখে আমি নিরামিষের মতো শুয়ে থাকবো নাকি? আমাকে কি হিজড়া পেয়েছিস নাকি? আমি রক্ত মাংসে করা টকবকে একটা পুরুষ। আমি আমার বউকে না জড়িয়ে ধরে থাকতে পারি না, বুঝেছিস তুই? তাই চুপচাপ থাক, আমি যা বলবো তাই হবে। তারা তো হাঁ করে তাকিয়ে আছে তুর্যের দিকে। কি বলে এই লোক এসব? তারা যেন অবাকের ওপর অবাক হচ্ছে, যেন নতুন করে তুর্যকে সে দেখছে। এই তুর্য ভাইকে তো সে চেনে না। সে যাকে চিনত সে তো একজন রাগী গম্ভীর মানুষ ছিল। তাহলে আজ হলোটা কি তার? তারা আর সাহস করে কিছু বলল না, শুধু চুপচাপ শুয়ে রইল তুর্যের বুকের সাথে লেপ্টে থাকা বন্দি পাখির মতো। তুর্য তার প্রেয়সীর কপালে দীর্ঘ সময় নিয়ে চুমো আঁকে। তারা চোখ বন্ধ করে নেয়। কেন জানি এই পরশে তার অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। এতক্ষণের সব অস্বস্তি যেন নিমেষেই উধাও হয়ে যায়। পুরো মন জুড়ে অদ্ভুত ভালো লাগা কাজ করে তার। তুর্যের এত কাছে আসা, তার ওপর অধিকার খাটানো, সবটাই তাকে বেশ ভাবায়। কিসের অধিকার বোধ থেকে করে এসব তুর্য? শুধুই কি স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে, নাকি অন্য কিছু? হাজার ভাবনায় তলিয়ে পড়ে তারা। একসময় ভাবতে ভাবতেই তুর্যের বুকে ঘুমে তলিয়ে পড়ে তারা। তারার ভারী নিঃশ্বাস তুর্যের কানে আসতেই তুর্য ঝুঁকে যায়। তারা ঘুমিয়ে পড়েছে। তুর্য এক বুক দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারার পানে তাকিয়ে আকুল কণ্ঠে বলে ওঠে, আমাকে কি একটু ভালোবাসা যায় না বাবুই? এত কিছু হবার পরও কেন বুঝিস না আমার ভালোবাসাটা? বলতে পারিস আমার প্রতি কেন তোর এত অবহেলা? একটা মাস পেরিয়ে গেল, তুই কি পারতি না সবকিছু ভুলে এই নতুন জীবনটাকে সাজিয়ে তুলতে? কেন একটা বার আমাকে গিয়ে বললি না যে তুই আমার সাথে থাকতে চাস? কেন এই নতুন সম্পর্কটাকে রাঙিয়ে না তুলে রংহীন করে রেখেছিস? কেন আমাকে না দেখার জন্য নিজেকে আড়াল করে রাখতি তুই? আমি তো তোকে সব সময় দিয়েছিলাম। আচ্ছা, আমি তো তোকে সময় দিয়েছিলাম ভাবার জন্য। একটা মাস কি যথেষ্ট ছিল না? তাহলে এমনটা কেন করলি? কেন এত লুকোচুরি আর অবহেলা কেন? বলে কিছু সময় থামে তুর্য। তারার ঘুমন্ত মুখ পানে তাকিয়ে থাকে কিছু সময়। কিছুটা মাথা উঁচু করে চুমু খায় তারার কপালে। সেভাবে থেকেই তুর্য আকুল কণ্ঠে বলে ওঠে, তোর এক ফোঁটা অবহেলাই আমার বুকের পাঁজর ধ্বংস করে দিতে যথেষ্ট। বাবুই, তবু আমি দাঁড়িয়ে আছি তোর জন্য এক বুক ধ্বংসস্তূপ নিয়ে। বলি থামে তুর্য। চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রু। তুর্য বৃদ্ধা আঙুল দ্বারা চোখের পানি মুছে নিয়ে তারাকে শক্ত করে বুকে আগলে নিয়ে চোখ বন্ধ করে নেয়। ভোর 5টা। সবেমাত্র ভোরের আলো ফুটেছে হালকা, তবে এতটাও আলো পৃথিবী জুড়ে পড়েনি। চারপাশটা এখনো অন্ধকার বলতে গেলে। আজানের ধ্বনি ভেসে আসছে চারপাশ থেকে, সাথে ভোরের পাখির কিচিরমিচির। বাতাসে মৃদু ঝাপটাতে ব্যালকনি ও জানালার পর্দাগুলো উড়ে বেড়াচ্ছে। ভোরের বাতাসে শরীর কাঁপিয়ে তুলছে কিছুটা তারার। চারপাশে আজানের শব্দ কানে আসতেই ঘুম হালকা হয়ে আসে কিছুটা তার। নামাজ পড়ার কারণে এখন এটা রোজকার অভ্যাস হয়ে গেছে তার। আজানের ধ্বনি কানে আসলেই তার ঘুম ভেঙে যায় আজকাল তারা রুটিন করে অ্যালার্মটা প্রয়োজন পড়ে না। তারা পিটপিট করে তাকাতে শুরু করে। চোখ বন্ধ করা অবস্থায় বুঝতে পারে তার শরীরের ভারী কিছু অনুভব করে, যেন সমস্ত ভার ছেড়ে দিয়েছে তার ওপর। তারা চোখ খুলে ঘুমো ঘুমো চোখে তার শরীরের দিকে তাকাতেই মুহূর্তেই তার ঘুম উবে যায়।
পুরো শরীর কেমন মৃদু কেঁপে ওঠে তার। তুর্য তার বুকে মাথা রেখে তার শরীরের ওপর আধশোয়া হয়ে কোমর আঁকড়ে ধরে বেঘুরে ঘুমাচ্ছে উন্মুক্ত গায়ে। তার আর ভালো করে খেয়াল করতেই বুঝতে পারে তার শরীরে ওড়না নেই, তার উপর পেট থেকে জামাটা অনেকটাই ওপরে উঠে আছে। উন্মুক্ত পেট আঁকড়ে ধরে ঘুমাতে ব্যস্ত তুর্য। তার আর তুর্যের স্পর্শ বুঝতে পেরেই কেমন জানি ভেতরে ভেতরে অস্বস্তি ফিল হতে শুরু করে, যেন কিছুতেই সে এটা মেনে নিতে পারছে না। তুর্যের স্পর্শে তার খারাপ না লাগলেও কেন জানি সেটা ভালোও লাগছে না। তারা কিছুটা মাথা উঁচিয়ে তুর্যের ঘুমন্ত মুখ পানে তাকায়। তুর্যের ভারী নিঃশ্বাস তার কানে আসছে। তুর্যের মুখ পানে তাকাতেই তারা থমকে যায় কিছু মুহূর্তের জন্য। সব খারাপ লাগা যেন কয়েক মুহূর্তেই উবে যায়। তুর্যের ঘুমন্ত মুখখানে দেখে কত নিষ্পাপ লাগছে এই মুহূর্তে তুর্যকে। সিগারেটে পুরানো মৃদু কালচে ঠোঁটজোড়া আর ফর্সা মুখখানা যেন অসম্ভব সুন্দর লাগছে তারার কাছে। কে বলবে এই লোক সারাদিন গম্ভীর মুখ করে সকলকে ধাপিয়ে বেড়ায়, এখন তো কত শান্ত আর কত নিষ্পাপ লাগছে। তারার অজান্তেই হাত চলে যায় তুর্যের চুলে, আলতোভাবে স্পর্শ করে তুর্যের চুল ধরেই যেন শান্তি মেলে। তারা অসম্ভব সফট ও সিল্কি চুল তার। তারার নাকে তুর্যের মাথা থেকে এক অদ্ভুত সুন্দর ঘ্রাণ ভেসে আসতে থাকে। তারা বেশ অবাক হয়, মনে মনে ভাবে ছেলে মানুষের চুল থেকেও বুঝে এত সুন্দর ঘ্রাণ আসে। কি শ্যাম্পু ইউজ করে তুর্য ভাই, ভাবতে থাকে তারা। তার ভাবনার মাঝে হুট করে কিছুটা নড়ে ওঠে তুর্য, তবে আরও ভালো করে তারাকে জড়িয়ে ধরে। তুর্যের হাত তারার পেটে ঘষাঘষি করতে তারা না পেরে ঠোঁট কামড়ে চোখ খিচে বন্ধ করে ফেলে। ইস কি অদ্ভুত অস্বস্তি, এটা বলে বোঝানোর মতো নয়। যেন তুর্য ফের ঘুমিয়ে পড়ে। তারা না পেরে চোখ খুলে সাহস করে কাঁপা কাঁপা কণ্ঠে তুর্যকে ডেকে ওঠে। তুর্য ভাই, তুর্য ভাই বলেই কয়েকটা ডাক দিতেই তুর্যের কর্ণপাত ঘটে। তুর্য তারার বুকে নাক ঘষতে ঘষতে ঘুমু ঘুমু কণ্ঠে বলে ওঠে, নিঃশ্বাস আটকে যায় তারার। এখন বুঝি সে নির্ঘাত মরে যাবে শ্বাস আটকে তুর্যের এহেন কাণ্ডে। তুর্যের কণ্ঠে সে ঘুম ঝরানো যেন সরাসরি তারার হৃদয়ে গিয়ে আঘাত করল। শ্বাস বন্ধ হয়ে আসছে তার। এইভাবে আর এক মুহূর্ত থাকা যাবে না। তারা আবারও কাঁপা কণ্ঠে ডাক দিল, তুর্য ভাই প্লিজ উঠুন। তবে এবারও কোনো কাজ হলো না, বরং তুর্য তার কোমরটা আরও শক্ত করে জড়িয়ে ধরল। ঠোঁট ঘষছে তারার ঘাড়ে, যেন ছোট্ট শিশুর মতো ঘুমানোর জায়গা খুঁজছে। তারার পুরো শরীর কাঁপতে শুরু করলো। মাথার ভেতরে এক ধরনের অস্বস্তিকর অনুভূতি কাজ করছে, কিন্তু একই সাথে একটা অদ্ভুত অনুভূতিও হচ্ছে। তুর্যের হাত ধীরে ধীরে নেমে এলো তার পেট থেকে। তারা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু পরক্ষণেই বুঝতে পারল তুর্য ফের তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরেছে। না, এবার সত্যি কিছু একটা করতে হবে ভেবেই তারা কড়া গলায় ডেকে ওঠে, উফ তুর্য ভাই উঠুন তো। এইবার তুর্য একটু নড়ে চড়ে উঠল, তারপর হালকা চোখ খুলে একটা ঘুম জড়ানো গলায় বলল, উফ, এত সকালে তোর আবার কি হলো? এভাবে ডাকছিস কেন? তারা এবার চোখ বড় করে তাকালো তার দিকে। এতক্ষণ ধরে সে যা করছিল তা নিয়ে একটুও তো বিব্রত মনে হচ্ছে না। তা দেখে তারা বলে ওঠে, সকাল হয়ে গেছে, প্লিজ উঠুন। তারার কথা শুনে তুর্য বিরক্ত হয়ে বলে ওঠে, তো কি হয়েছে? তুর্যের কথায় তারা চোখ বড় বড় করে বলে ওঠে, কি হয়েছে মানে? সকাল হয়ে গেছে, কেউ যদি দেখে ফেলে আপনি আমার ঘরে সারা রাত ছিলেন, তাহলে কি হবে ভাবতে পারছেন? তারার কথায় তুর্যের যেন কোনো কিছু এলো গেল না। সে সোজা সাপটা উত্তর দিয়ে বলে ওঠে, দেখলে দেখুক, তাতে আমার কি? আমি আমার বউয়ের সাথে ছিলাম, এতে কার বাপের কি? আমি তো আর অন্যের বউয়ের ঘরে গিয়ে রাত কাটাইনি যে কিছু বলবে। তুর্যের এহেন উত্তরে তারার চোখ ছানা বড়া হয়ে যায়। বলে কি এই লোক এসব? ঘুমের ঘরে পাগল হয়ে গেল নাকি? তারা এবার মৃদু রাগ দেখিয়ে বলে ওঠে, দেখুন তুর্য ভাই, এবার একটু প্লিজ প্লিজ দেখুন তুর্য ভাই, এবার একটু বেশি বেশি হচ্ছে প্লিজ। আমার এই ছোট্ট শরীর থেকে আপনার এই জলহস্তির মতো শরীরটা সরান। আমার দম বন্ধ লাগছে, আমি নামাজ পড়বো, সরেন আমার উপর থেকে। তুর্য তারার কথা শুনে এবার কিছুটা উঠে তারার পানে তাকায়।
তবে শরীরের ভার ছাড়ে না। তুর্য কর্কশ কণ্ঠে বলে ওঠে, কি বললি তুই? আমার জলহস্তির শরীর? তুই জানিস আমার ফিগার দেখে কত মেয়ে পাগল হয়ে যায়? কত মেয়ে শুধু আমার সাথে এক রাত কাটাবে বলে আমার পেছন পেছন ঘুরে। আর তুই সেই পুরুষ, আচ্ছা, আর তুই সেই পুরুষকে কিনা না চাইতেই পেয়ে গেছিস। তোর কত ভাগ্য! আর তুই কিনা আমাকে জলহস্তি বলছিস? তুর্যের কথায় তারা মুখ ভেঙচি কেটে বলে ওঠে, যারা আপনার এই জলহস্তির ফিগার দেখে পাগল হয়ে যায় তাদের কাছে যান, সরুন আমার ওপর থেকে, না হলে দেখা যাবে আমি এখানেই দম আটকে মরে যাব। তুর্য এবার তারার চোখের দিকে তাকিয়ে কিছুটা সময় পর উঠে গেল। তুর্য উঠতেই যেন তারা হাঁপ ছেড়ে বাঁচে, যেন মনে হলো শরীর থেকে বিশাল ভারী পাথরটা সরানো হয়েছে। তুর্য উঠে তারার পানে তাকায়, তারপর হঠাৎ একটা আলস্য ভরা হাসি দিল। তারা অবাক হয়ে তাকিয়ে রইল তুর্যের হাসির কারণ সে বুঝতে পারল না। তুর্য ধীর গতিতে বিছানা থেকে নামলো, তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চুলগুলো এলোমেলো, চোখে ঘুমো ঘুমো ভাব, এক হাতে চুলের সামনে দিয়ে আঙুল চালিয়ে বলল, একটা কথা বলবো? তারা উঠে ধপ করে বসে পড়ল বিছানায়। এরপর আস্তে করে বলল, তুর্য আয়নার দিকে তাকিয়ে বলল, তোর পেটে মাথা রেখে ঘুমানোটা বেশ আরামদায়ক। ঘুমটা বেশ হয়েছে কাল আমার। তারার চোখ যেন কোটর থেকে বের হবার জোগাড়, হাঁ করে তাকিয়ে আছে তুর্যের দিকে। কি বলল এই লোকটা? মাথা রেখে ঘুমানো আরামদায়ক মানে? বারবার তারার কানে যেন কথাটা বাজতে থাকে। বেশ লজ্জা লাগছে কেন জানি তার। তারা কিছু বলতে গিয়েও বলতে পারল না। তার গলা শুকিয়ে এলো। তুর্য আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই চুল ঠিক করতে ব্যস্ত, যেন কিছুই হয়নি, অথচ তারার ভেতরটা এলোমেলো হয়ে যাচ্ছে। তুর্যের আয়নার দিকে তাকিয়ে তার পেছনে থাকার তারার প্রতিচ্ছবিটা পরখ করলো ভালো করে। তার বউয়ের কাণ্ডে তুর্য হেসে পিঞ্চ মেরে বলে ওঠে, এত লজ্জা পাচ্ছিস যে? আমি তো এখনো কিছুই করিনি, তাহলে এত লজ্জা কিসের? তুর্য আয়নার দিকে তাকিয়ে চোখ চেপে হাই তুলল। তারা এবার একটু ধাতস্থ হলো, কিছুটা বিরক্ত হয়ে বলল, আপনি কি সবসময় এভাবে ঘুমান কি? তুর্য একদম স্বাভাবিকভাবে বলল, যদি কেউ এত আরামদায়ক জায়গা দেয় তাহলে অবশ্যই আমার ঘুম ভালো হয়। তারা এবার পুরোপুরি চুপ। কি বলবে মাথার মধ্যে শুধু তুর্যের কথাগুলো বাজতে লাগলো। তুর্য তখনও আয়নার সামনে দাঁড়িয়ে, এবার তার কালো শার্টটা গায়ে নিতে নিতে বলল, আরো একটা কথা বলবো? তারা একটু ঘাবড়ে গিয়ে বলল। তুর্য এবার চোখ সরাসরি তারার দিকে ফেরালো। তার ঠোঁটের কোণে হালকা হাসি, চোখে এক ধরনের খেয়ালি ভাব। তুই তো আমার থেকে পালাতে চাস, তাই না? তারা একদম থমকে গেল, গলার শব্দ বের হচ্ছে না। তুর্য এবার ধীরে ধীরে এগিয়ে গেল, একদম তারার সামনে এসে দাঁড়ালো। কিন্তু তুই না বড্ড বোকা তারা। তুই এটা জানিস না, এই মেহেরাজ খান তুর্য কাউকে একবার কাছে পেলে সহজে ছাড়ে না, পৃথিবী উল্টে পাল্টে গেলেও না। বলেই বাঁকা হাসে তুর্য। তারার পুরো শরীর শিউরে উঠল। তুর্যের কথাগুলো যেন তীরের ন্যায় তার বুকে বাঁধল। হুট করেই চোখের সামনে ভেসে উঠল কোনো এক শ্যামবর্ণের পুরুষের হাস্যোজ্জ্বল প্রতিচ্ছবি। পর মুহূর্তে সেকেন্ডের মাথায় সেটা উধাও হয়ে যায়। তারা তুর্যের পানে তাকায়। তুর্যের গভীর চোখ দুটো যেন তারাকে চুম্বকের মতো আটকে রেখেছে। সে চাইলেও চোখ সরাতে পারছে না। তুর্য এবার খুব ধীর পায়ে সামনে ঝুঁকে এলো, ফিসফিস করে বলল, ভয় লাগছে? তারা শক্ত হয়ে বসে রইল। এই মুহূর্তে তার বুকের ধরফরানি এত জোরে হচ্ছে যেন কেউ বাইরে থেকেও শুনতে পাবে। তুর্য এবার একদম কাছে এসে খুব ধীর কণ্ঠে বলল, ভয় পাওয়ার কিছু নেই বাবুই, তোকে আমি কিছুই করব না, তবে আমার থেকে পালানোর চেষ্টা ভুলেও করিস না। তারা ঘাবড়ে যায়। তুর্য কথাটা যতটা সহজ আর শান্তভাবে বললেও তবে তারার কাছে যেন সেটা হুমকির ন্যায় ছিল। তারা কিছু বলার আগেই তুর্য হালকা হেসে উঠে দাঁড়ালো। তারার পানে তাকিয়ে রহস্যময় হেসে বলে ওঠে, ঠিক আছে, আজকে থাক, বেশি ভয় দেখানোটা ঠিক হবে না। বলেই তুর্য পাশ কাটিয়ে চলে গেল। তারা বিছানার চাদর দু হাতে মুঠোবন্দি করে অস্বস্তি কণ্ঠে বলে ওঠে, এই লোকটা আসলে কি চাইটা কি বুঝতে পারছি না, কেন হুট করে এতটা অধিকার তার ওপর। বলেই ভাবনায় তলিয়ে পড়ে তারা। তবে তারা একটা ব্যাপারে পরিষ্কার, তুর্যের হাত থেকে পালানো অত সহজ না।
সকাল 10টা। আজ শুক্রবার, তাই খানবাড়ির পরিবেশ অন্য দিনের তুলনায় অনেক বেশি ব্যস্ত ও প্রাণবন্ত। 3তলা ডুপ্লেক্স বাড়ির রান্নাঘরে 3 গৃহিণী, শারমিন বেগম, প্রিয়ন্তী বেগম আর আজমিরা বেগম সকাল থেকেই ব্যস্ত। বড়সড় পরিবারের জন্য শুক্রবার মানেই বিশেষ খাবারের আয়োজন। শারমিন বেগম তরকারির স্বাদ চেখে দেখছেন, আজমিরা বেগম মাংস কাটছেন, আর প্রিয়ন্তী বেগম রুটি বেলছেন। ছোটরা বাড়ির বাগানে বসে বসে গল্প করছে, আর বড়রা বাগানের অন্য পাশে ছোটদের থেকে কিছুটা দূরে বসে বিজনেস বিষয়গুলো আলোচনা করছে। তারা আর শ্রাবণ মিলে গেমস খেলছে বাড়ির বাগানে বসে। সকলেই বাগানের মাঝে উপস্থিত থাকলেও তাজ তুর্য কোথাও নেই।